ওকে, আচ্ছা। তো মানে এটা হলো গিয়ে অ্যাপ্লিকেশন অফ গস ল বা গাউস ল, যেটাই বলো না কেন। তো এখানে 3 টাইপের শেপের উপর ডিপেন্ড করে তোমার আর কি বলা হয়েছে যে মানে সারফেস অনুযায়ী আসলে ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে কাজ করবে। তা আমার কথা হলো গিয়ে যদি যদি তোমার জন্য প্রশ্ন আর কি, যদি এমন হয় যে এটা লাইন চার্জ না, ওকে, এটা পয়েন্ট চার্জ, ধরো তোমার চার্জটা পয়েন্ট চার্জ। এখন পয়েন্ট চার্জের ক্ষেত্রে কীভাবে করে এই লাইন থেকে এই লাইনে আসলো, মানে স্পেয়ার সারফেসের এই জিনিসটা থেকে এটা কীভাবে আসলো বলো তো? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আজকে পরীক্ষা ছিল তোমার, কি পরীক্ষা দিতে তাইলে? ক্লাস এগুলো পড়াইছে, ক্লাস করো না, সমস্যা নেই, বাসায় পড়ো। তো ক্লাস করলে তো ক্লাসে সব পড়া হয়ে গেছে। আমি তোমাকে উত্তর দেখার প্রশ্ন করতেছি, পৃথিবী থেকে এত সহজ এক্সাম বা এতে প্রশ্ন হতে পারে না। তুমি আমার বলতেছো যে ট্রিপলি পড়তেছো, এটা পড়ার জন্য কি ট্রিপলি ফিজিক্স পড়া লাগে আলাদা করে? আমি যে কাজটা করতেছি এখন, তাহলে আমার প্রশ্ন লিখে উত্তর দিয়ে বলা উচিত উত্তর কি ঠিক, হ্যাঁ কি না। হ্যাঁ হলে 10, না হলে 0। ঠিক আছে, তুমি চলে যাও, আসো। ডাইপোলের ক্ষেত্রে খেয়াল করে দেখো, একটা আর মাইনাস ডি, একটা আর প্লাস ডি, কেন বলো তো? সামনের দিকে থাকলে প্লাস আর পেছন সাইডের দিকে আইডি বলো। 126 140। ঠিক আছে, হ্যাঁ হ্যান্ডিক্যাপ দিতে হবে। হ্যাঁ, তুমি কি আমাকে ভয় পাও? কেন? আমাকে বাঘ না ভাল্লুক? তাইলে ভয় পাওয়ার কি আছে? দেখতেই ভয় লাগে। কি করছি আজকে? পাঞ্জাবি পড়ছি তাই? তাইলে তাহলে তো আমার দোষ না, তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, যেহেতু ভয় পাও, তাহলে এই যে কুলম্বে যে সূত্রটা আছে নাকি, কী সূত্রটা বলো তো? কিসের মান বসানো হয়েছে ওখানে বলো তো? যে 5 × 10⁹, 9 × 10⁹ -9 চার্জের সূত্র। 9 × 10⁻⁹ এটা কোথায় আছে? এটা কেন বসানো হয়েছে? মানে E = 9 × 10⁻⁹, এটা কিসের মান? হ্যাঁ হ্যাঁ, কি কুলম্বের মান? কুলম কি আসলে, কি কুলম? কুলম নাকি কুলম কনস্ট্যান্ট নাকি? এটার নাম কি আসলে? আচ্ছা, তারপরে এটা কি হইলো বলো তো? 5 × 10⁻⁹ কেন? ফর্মুলাটা আসলে কি, মানে কিভাবে বসলো? ফর্মুলাটা তাহলে কি হচ্ছে? আইডি কত? 144। ঠিক আছে, চলে যাও, আসো। তুমি হ্যাঁ, বলো তো ই এর যে ই = কি জানি লেখা আছে, আমি বুঝতেছি না আসলে এটা কিসের মান বলো তো, মানে কোন ফর্মুলা নাকি? কাছে দেখো যে এই মানটা কোথা থেকে আসলো, মানে এটা ফর্মুলাটা কি আসলে? হ্যাঁ বলো। কে এর মান আর হচ্ছে
মান আর 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 এর মান স্যার ফর্মুলাটা কি তাহলে? কে কিউ বাই আর স্কোয়ার ঠিক আছে, আইডি কত? স্যার 27 স্যার। ঠিক আছে, চলে যাও। আসো, পিছন থেকে 3 জন, তাড়াতাড়ি আসো। আসো, তোমার আইডি লেখা আছে এখানে? আচ্ছা, বলো তো, দুইটা চার্জ থাকলে কি মানে এরকম হয়ে গেছে কেন? এরকম অদ্ভুত টাইপের শেপ কেন? হচ্ছে দুটোই পজিটিভ আর দুটাকে মানে রিপালস রিপাস হলে এমন কেন হচ্ছে, মানে এক্স্যাক্টলি এমন কেন? কারণ হচ্ছে ইলেকট্রিক তোমার কি কোনো ঠান্ডার সমস্যা বা কি? তাহলে মাস্ক কেন পরে আছো ক্লাসের মধ্যে? হ্যাঁ বলো। স্যার দুইটার পজিটিভ কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণ হচ্ছে দুইটা যেহেতু ডাইরেকশনটা যেহেতু দুইটা সেম দিকে যাচ্ছে এই কারণে স্যার দুইটা রিপালশন হয়ে মানে করতে বলেছে মাঝখানে দুটোই। ঠিক আছে, আইডি কত? স্যার 128 1? ঠিক আছে, আসো। এইটা এরকম কেন? স্যার এখানে প্লাস থেকে মাইনাস দিকে যেতেছে, মাইনাস প্লাসের নেগেটিভ দিকে মানে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আপনি বিল্ডিং 2, আচ্ছা কোন জায়গায় অফিসের, মানে কোন সাইডে আপনি? আচ্ছা, ওখানে কেয়ারটেকারকে দিয়ে দেন। হ্যাঁ, আমি এই বিল্ডিংয়ে আছি, তো বলেন যে ফুয়াদ স্যারের পার্সেল। নিচে একজন কেয়ারটেকার আছে, দেখেন ওনাকে। হ্যাঁ হ্যাঁ, কি পার্সেল এটা? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার কি বিকাশ নাম্বার আছে? আমি এখন টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দিন, আমি দিয়ে দিচ্ছি। আমি ক্লাস নিচ্ছি তো। ঠিক আছে, আপনি ওনাকে দিয়ে দেন। হ্যাঁ, বলেন যে ফুয়াদ স্যারের এটা। জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সরি, পার্সেলে কল আসছিল। হ্যাঁ, কী বললো? পজিটিভ চার্জ অলওয়েজ মাইনাস দিকে যায় আর মাইনাসের চার্জ মানে এরকম আচরণ করতেছে কেন? মানে এইগুলো এরকম দাগগুলো এরকম এই দিয়ে কেন ওদিকে যাচ্ছে না কেন? মানে এই অ্যারোটা এইভাবে কেন? এটা এদিকে কেন গেল না? -3 কেন ওদিকে গেল না? মানে অ্যারোটা প্লাস থেকে মাইনাস কেন, মাইনাস থেকে প্লাসে কেন না? মাইনাস দিকে প্লাসে যায়। মানে অ্যারোটা এদিকে কেন তাহলে? এর দুইটা পদ থেকে নিলে হ্যাঁ, প্লাস থেকে ফার্স্টে মাইনাস হয়ে যায়, পর মাইনাস থেকে আবার প্লাসে নেগেটিভ। ঠিক আছে, যাও সিটে যাও। আইডি কত? হ্যাঁ, 1 to 6 1 to 6। 1 to 6 হলে আরেকজন কার্ডটাই দিছি আমি। স্যার আমি 1 to 8 হ্যাঁ, তার আগে 0 to 7, তার আগে 140 হ্যাঁ দিছি, তার আগে আমি 104 104 হয় নাই। তোমাকে কি জিজ্ঞেস করছিলাম? আমাকে ওই যে আর প্লাস দিয়ে আর আর মাইনাস দিয়ে পারো নাই তো। ঠিক আছে, যাও, আসো। আমি এখানে বুঝতেছি না, আমাকে একটু বুঝাবা? এই যে ফিল্ড লাইন রুলসের কিছু পয়েন্ট লেখা আছে, বলো তো এগুলো কী পয়েন্ট? এই যে ফিল্ড লাইন রুলসের পয়েন্টগুলো কি? 5টা পয়েন্ট লেখা আছে, এগুলো বুঝতেছি না। হুম, বলো। স্যার এই প্লাস থেকে শুরু হয় আর মাইনাসে যে শেষ হয়, আর সেকেন্ডে হচ্ছে এই ফিল্ডের বাইরে ক্রস করে না। ও, একটা ফিল্ড থাকে, এই ফিল্ডের বাইরে ওটা ক্রস করবে না। কি ওইটা কি? স্যার এনার্জি। এনার্জি? ইতে এনার্জি? না স্যার, কি এনার্জি না, মানে প্রোটনের মানে প্লাসে যে এনার্জিটা হয় ওইটা। এনার্জি কোত্থেকে আসলো এখানে? স্যার ওটাকে তো কি বলে, ওটা অ্যাকচুয়ালি চার্জ।
প্লাসের যে চার্জটা মানে ওটা একটা ফিল্ডের বাইরে। আচ্ছা হ্যাঁ কিছুটা হয়েছে, তারপর তারপর স্যার ডেনসিটি অ্যান্ড ফিল্ড স্ট্রেন্থ হইতেছে হলো ব্যস্তানুপাতিক। যদি ডেনসিটি বাড়ে তাহলে ID কত? strength ও বাড়বে। আইডি কত? 108। চলে যাও। নেক্সট আসো তিনজন। রাসিফ, লাস্টের কি ইনসাইটটা আমি একটু বুঝতেছি না, একটু সবাইকে বুঝাই বলো তো। Gauss law is always true. It is most useful when E has high symmetry. Then the surface integral goes to E into area and it comes out instantly. So এখানে আমি কি বলবো? মানে এটা কি বুঝছো এটা একটু সবাইকে বলো তোমার মতো করে আর কি, যতটুকু বুঝতে পারছো। আমি এটা ক্লাসে বলছিলাম। গাউস ল সবসময় সত্য হবে আর আমি তোমাকে রিডিং করতে বলি না, এখান থেকে তুমি কি বুঝলা এটা তোমার ভাষায় একটু বলো। আমি কি খুব কঠিন প্রশ্ন করতেছি? কিভাবে পরীক্ষা দিতে হবে কখনো? ঠিক আছে। স্যার 1971 স্যার হ্যাঁ হ্যাঁ 1971 1971 মানে 1971 মানে আমি জানি না, পারি না না পারলে 1971 সব কিছু পুরো আমি ছোট জায়গায় আমার আটকে দিতেন। ঠিক আছে, তার উপরে পার্টটুকু বলো কি করছে। উপরের পার্ট এখানে হ্যাঁ derivation sketch E is radial and uniform on the sphere. আচ্ছা এটা যদি এই যে রেডিয়াল হয় তাহলে E এর এই যে ইকুয়েশন হবে। তুমি বুঝতেছো না ওরা বুঝতেছে, ওদেরকে বুঝাও। ওদেরকে আমি কিভাবে বুঝাবো? যেভাবে তুমি বুঝবা সেভাবে বুঝাও। ওদেরটা তো আপনার কাজ, আপনি বুঝাবেন। আরে তোমাকে বলছে বুঝাইতে, এখন বুঝাও, অল্প করে বুঝাও, হালকা করে। স্যার রাসিফ বুঝান। এখান থেকে আমরা এই যে ইকুয়েশনটা দেখলাম, ইকুয়েশনটা দেখার পরে যে এটা আমরা শর্ট করলাম। কিভাবে শর্ট করছি? আচ্ছা কোনোভাবে শর্ট করা হয়েছে। হয় নাই, যাও আইডি বলো। 136 136। সোম বলো তো এখানে কি করছে এই জায়গাটা, বলতে পারবা? এখানে বলা হয়েছে যে যখন আমরা গাউস ল এর ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা ইউজ মানে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা বা ডিরেকশনটা বের করি, তখন ওইটা বের করার জন্য একটা এরিয়া লাগবে। কেমন এরিয়া লাগবে আমাদের? ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে যে এরিয়া সিলিন্ড্রিক্যাল হতে হবে, স্পেরিক্যাল হতে হবে, আবার প্ল্যান একটা এরিয়া হতে হবে। তার উপর যদি আমরা কোনো চার্জকে প্রবাহিত করি তাহলে সেটা যাওয়ার সময় একটা অ্যাঙ্গেলে করে ডিরেকশন তৈরি করবে। এখানে একটা সূত্রও দিয়ে দিয়েছি, E into area is equal and E is intensity out intensity. তুমি তালি মারলা, তোমাকে জানো ওরা কি ঠিক বলছে না ভুল বলছে? তো তালি মারলে জোরে তাল মার, কিন্তু ঠিকই তো বলছে তাই না? ঠিক আছে, আইডি কত? 102। আমি যদি কখনো কোনো রেডিও স্টেশন দিই তোমাকে আরজি হিসেবে নিব, তোমার গলার ভয়েস অনেক সুন্দর, ঠিক আছে? একটু জাফলং আর কি জানি একটা আছে, খেতে হয়। যষ্টি মধুর ডাল, যারা সিঙ্গার তারা খায়, তারপর যারা কোরআন তেলাওয়াত করে বা রেওয়াজ করে তারা খায়, গলা অনেক পরিষ্কার হয়, ঠিক আছে? হ্যাঁ 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 লং, ঠিক আছে। হাসিব এটা বলো তো, এটা কি বোঝাচ্ছে? কি লাল টাল আমি বুঝতেছি না আসলে, হলুদ থেকে লাল বের হয়েছে কি এগুলো বলো তো? এটা স্যার কোনটা? এটা হ্যাঁ। ইলেকট্রিক ফ্লাক্স। এটা ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা হচ্ছে স্যার ইলেকট্রনিক ফিল্ড আর হচ্ছে একটা এরিয়ার মধ্যে নিচ্ছি। এরিয়ার মধ্যে ইলেকট্রনিক ফিল্ডগুলো যখন প্রবাহিত হচ্ছে একটা অ্যাঙ্গেল বরাবর হচ্ছে, সেই অ্যাঙ্গেলকে একটা কোণ দিয়ে দেখাইছে, সেই কোণকে কষ্ট। এইটা মানে দাগটা কিসের আসলে? এটা স্যার ভেক্টর। যাও, এক্সেলেন্ট, সুন্দর হয়েছে, যাও। আইডি কত? 083। পুরো ক্লাসের মধ্যে এদেরকে সবচেয়ে কঠিন প্রশ্ন করছি ইচ্ছা করে, কারণ প্লাস মাইনাস চার্জ কোন দিয়ে প্রবাহিত হয় ওই কোশ্চেন প্যাটার্ন আর এদেরকে প্রশ্ন দিলে সেম না। বুঝাতে পারছি? আসো তিনজন চলে আসো পিছন থেকে।
তোমাদের আইডি কত? 083 না? রাসিফকে আরেকটা স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, রাসিফের কোয়েশনটা কঠিন হয়ে গেছে। কত আইডি কত? 136 number. ওদের দিচ্ছি, ওদের ফুল মার্কস দিচ্ছি। আসো ইতিয়া, চলে আসো, তোমরা চলে আসো দুইজন পিছন দিয়ে। আচ্ছা সামনে এসো। রিফাত না তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, শিহাব। আচ্ছা শিহাব, তো আমাকে একটু বলো না, একটু পিছিয়ে যাও। এই যে কি এটা এখানে ডাবল দাগ দিচ্ছে, তা বুঝতেছি না, দুইটা দাগ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে কি বলে? ডাবল ইন্টিগ্রাল বলে না? আচ্ছা ঠিক আছে, তুমি ফিজিক্যাল মিনিট একটু বুঝায় বলো, ফিজিক্যাল মিনিটটা কি বলছে? Plus. হুম, কিছুই বুঝো না? এখানে কি বলছে? লেখা আছে বাংলা কথা এখানে, তাও বুঝতেছো না? मैं इंग्लिश चेक करते हूँ। এটা তো হওয়ার কথা না। কি লেখা আছে এটা পড়তেও পারতেছো না এখানে? Number of field lies in the surface. ঠিক আছে, আইডি বলো। 160। চলে যাও, লেখা আছে এখানে। বলো তো এটা কি বুঝেছি, ফিজিক্যাল মিনিংটা কি ইলেকট্রিক ফ্লাক্সের? Number of field lines through the surface. হুম, সার্ফেসের ভিতরে একটা ফিল্ড লাইন যাচ্ছে মানে এটা দিয়ে তুমি কি বুঝতেছো আর কি? মানে যে কি লার্জার ইকুয়াল টু স্ট্রঙ্গার, না স্ট্রঙ্গার ইকুয়াল টু লার্জার, এটা কি আসলে? একটা ভিডিওটা একটু পজ দিও তো। হ্যাঁ সেটা এরিয়ার ভিতর থেকে ঠিক আছে, চলে যাও। আইডি কত? ডাবল 022। লাস্টের একটা ঠিক আছে, নেক্সট আসো। তুমি বলো তো এখানে আর এর মান অনেক বেশি, মানে কি বুঝেছে এখানে? আর এর মান বেশি মানে তার বড়, মানে পয়েন্ট পি অন এক্সিস আর ইজ গ্রেটার দেন এ, মানে ডি। এটা দিয়ে কি হয়েছে? এটার ফলে কি হইল আলটিমেটলি? বেড়ে গেছে। আর এখন বড় মানে তো আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা বলো যে এই যে বড় হলে কি হয়, মানে এই ফর্মুলা কেন? সরি স্যার, পারবো না? তুমি আমাকে এটা বলো যে দুইটা চার্জ যখন আছে Q1 আর Q2, Q3 থাকার ফলে মানে এর ডিরেকশনটা এদিকে কেন? মানে কি দেখে বুঝলাম ডিরেকশন এদিকে? লাস্ট থেকে প্লাস দেখে না, মানে তুমি আমাকে বলো যে হ্যাঁ প্লাস দেখে বুঝলাম, আর কিভাবে বুঝলাম যে আমার ডিরেকশন এদিকে হবে? এটা কি ডিরেক্ট দেখে বোঝা যায়, নাকি আমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে, না পুরো ম্যাথ করে জানতে হবে, নাকি দেখেই বলতে পারবো যে কোন দিকে যাবে? ক্যালকুলেশন করে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আইডি কত? 62 ওকে ঠিক আছে, লেখা আছে হ্যাঁ আছে তো। সাইডে যাও। হ্যাঁ হ্যাঁ পাইছি, ওখানে যাও। তুমি আমাকে বলো তো প্রসেসটা কি করছে এখানে? Q2 Q1 Q1 চার দেওয়া আছে 2 প্লাস Q1, আর হচ্ছে Q2 দেওয়া আছে হচ্ছে -3 মাইক্রোকুলম, আর তিনটা মান হচ্ছে দেওয়া আছে, আর রেডিয়াসের মান দেওয়া আছে, আই মিন ব্যাসার্ধের মান দেওয়া আছে। আর হচ্ছে এখানে বলা হচ্ছে সূত্রের মাধ্যমে হচ্ছে দেওয়া হচ্ছে Q1 Q2 Q3 ডিভাইডেড বাই r², আর মান যেটা আসছে ওইটাই। এটা করা হচ্ছে Q2 আর Q1 এর ভিতরে, এটুকের ভিতরে, আবার Q2 আর Q3 এর ভিতরে হচ্ছে এটা করা হচ্ছে, ওটার মান আসছে, আর দুটো হচ্ছে আইডি কত? 5।
তুমি আমাকে জাস্ট Q2 আর Q3 চার্জের ক্ষেত্রে কি হয়েছে আমাকে একটু বুঝায় বললেই হবে। তোমরা বসে আসছো কেন? চেয়ার দিব নাকি ইনভাইটেশন পাঠাবো? সামনে চলে আসো। Q2 যেহেতু ঋণাত্মক চার্জ, Q2 হচ্ছে ধনাত্মক চার্জ, একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে, কিন্তু যখন পাশাপাশি থাকে তখন এক্স্যাক্টলি কিভাবে রিয়্যাক্ট করতেছে আসলে? অন্য চার্জের প্রভাব আছে কি না? হ্যাঁ, ওই যে Q1 এ একটা প্রভাব আছে। কি প্রভাব থাকবে? অ্যাট্রাকশন নিজে দিয়ে ফুল করবে। ঠিক আছে, গুড। চল, আইডি কত 141। লেখা আছে এখানে? হ্যাঁ 141 আছে, লাস্ট 141। না লেখা নেই। আমি বলছি না, ওরা তোমাকে পছন্দ করে না, তোমার নাম লেখা নেই। খুবই স্যাড বিষয়টা। যে লেখে না তাকে কিন্তু পরে ধরে ক্লাস শেষে। হ্যাঁ, আইডি বলো। 141। তুমি আমাকে গ্রাফটা একটু বলো তো কি হয়েছে এখানে, আমি বুঝতেছি না। কুলম্বস ভার্সেস গ্র্যাভিটি। এটা হচ্ছে স্যার ফোর্স হচ্ছে বল, আর এটা হচ্ছে স্যার অপারেশন মানে স্যার যেহেতু স্যার এদিকে এটার সাথে ব্যস্তানুপাতিক স্যার, তাহলে ব্যস্তানুপাতিক কারণে স্যার যখন ফোর্স স্যার এটার সাথে স্যার একটা প্রভাব তৈরি করতে হবে। আইডি কত 105 লেখা নাই না? ইয়া শান্ত, আমাকে বলো তো যে এখানে কি হয়েছে, এফ নেটটা কি করছে? এখানে কি করছে আমি বুঝতেছি না। F1 F2 অ্যারো ট্যারো দিয়ে আবার FN লিখছে। এখানে মধ্যে হচ্ছে যে মোট ফোর্সটা এখানে অপশন মানে F1 F2 এবং ডট দিয়ে মানে অ্যাংশন খুব ফোর্স দেওয়া এটা তো অ্যাক্টিভিটি দিয়ে ওটা অ্যাংশন খুব যোগ মানে বলের যে ভেক্টর যোগফলটা আছে ওটা বোঝানো হয়েছে এই লাইনটা মানে এরকম কেন, মানে এইভাবে কেন, মানে দাগ টাগ দিয়ে কি করছে মাথার মধ্যে অ্যারো ট্যারো দিয়ে? ভেক্টর ভেক্টর এভাবে কেন করছে আর কি? মানে ভেক্টর কিভাবে যোগ করা যায়? না ভেক্টর তাহলে কিভাবে যোগ করা যায়? ভেক্টর তাহলে কীভাবে যোগ করে সেটা বলো। দুটো ভেক্টরের মধ্যে ভেক্টর যোগ করতে পারি তার এটা কি ভেক্টর সামেশন বলে? হ্যাঁ ভেক্টর হ্যাঁ, ভেক্টরের যোজন মানে আমি বুঝলাম না আসলে এটা কেন যাবে না? অবশ্যই যাবে। সবগুলোই ভেক্টরে আছে তাহলে ভেক্টর তাহলে কেন বললে যে যায় না? আইডি বলো। 047 047। বসো, যাও। আইডি কত লেখা আছে? আচ্ছা, ওই যে বেলুন অন হেয়ার, মানে এটা মাথার মধ্যে ঘষা দিলে কি জানি হয় আর কি, এটা কি মানে জিনিসটা কীরকম? চার্জ চার্জ হয় কীভাবে? বুঝায় বলো জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, স্থির চার্জ কী হয় আসলে, মানে একটু বুঝায় সুন্দর করে বলো। লেখা আছে ওখানে সব কিছু, দেখো। যতটুকু বুঝে বলতে হবে ততটুকু বলো। দুটো অবজেক্টের মধ্যে যখন ঘষলেও এখানে জাস্ট ইলেকট্রিক চার্জটা আদান প্রদান করে চার্জ। ঠিক আছে, যাও। বলো তো বেলুন ঘষলে কি হয়? এটা খুব অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় বেলুন ঘষলে উৎপন্ন হবে। তাই আমি যদি মাল্টিমিটার তোমার মাথায় ধরি তাহলে মাথায় বিদ্যুৎ পাবো? ওটা মানে স্থির তো এই কারণে
স্থির তড়িতের কারণে। আইডি কত? 7. বলো, বেলুন ঘষলে কি হয়? স্থির চার্জটা ঘষার পরে এটা গতিশীল হয়ে যায়। গতিশীল হয়ে যায়। মানে যখন করবো তখন ইলেকট্রনগুলো চার্জ প্রবাহিত হয়, চার্জগুলো গতিশীল হয়। কোথা থেকে শিখছো এগুলো? কোন বই লেখা আছে? কোন জায়গায় লেখা আছে এগুলো আজকে কথাবার্তা? পড়লা তো গসলো, তোমরা দেখলাম বসে বসে দুজন মিলে গসলো পড়তেছিলা, কঠিন করে জিনিস পড়তেছি, ইলেকট্রিক ফিল্ড। ইনাকে জিজ্ঞেস করবো, দেখলাম তো বেলুনই পারো না। আইডি কত? 7.5 হ্যাঁ 7.5 ঠিক আছে। মাথার মধ্যে ঘষলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়। ওখানকার যে পজিটিভ চার্জগুলো আছে, আমার যদি উল হয় বা হলো গিয়ে তোমার অন্য কোনো ম্যাটেরিয়াল হয় বা প্লাস্টিক হয়, সেক্ষেত্রে হলো গিয়ে আমার যে মাইনাস চার্জগুলো আছে, যে ইলেকট্রন আকর্ষণ করে বেশি, সেই ইলেকট্রনগুলো নিয়ে নেয়। তখন একজন পজিটিভ চার্জ হয়ে যায়, নেগেটিভ চার্জ হয়ে যায়। ওই জন্য হলো গিয়ে যে পজিটিভ চার্জ হয়ে যায়, তখন আমি যদি অন্য কোনো ম্যাটেরিয়ালকে ধরি, তখন সে তাকে অ্যাট্রাক্ট করে, কারণ সে ফুল ও পজিটিভ চার্জ। সেম গোজ ফর উল, সে হলো গিয়ে চার্জ ইলেকট্রন আসক্তি অনেক বেশি, এই জন্য ইলেকট্রনকে টেনে নিয়ে নেয়। বুঝতে পারছো? তো এটা তো বলতে হয়, বুঝায়। ইলেকট্রন টেনে নিয়ে নেয়, আসক্তি বেশি, ঠিক আছে, প্লাস মাইনাস চার্জ ডিফারেন্সিয়েট হয়ে যায়, এই জন্য হলো একটাকে আকর্ষণ করে। এগুলো তো পড়াশোনা করে আসছে ইন্টারে 9-10-এ। কী বলো গতিশীল হয়ে যায়, একজন বলে হলো গিয়ে স্থির তড়িৎ, কী বলতেছে এক একজন, আমি কিছু বুঝতেছি না এগুলো। অ্যাটলিস্ট এই লাইনে যদি বলতে যে ট্রাইবুলেট্রিক ইফেক্ট, তাও হলো গিয়ে আমার মানে মনটা ভালো হতো। লেখা আছে এখানে দেখো, ট্রাইবুলেট্রিক ইফেক্ট, ঠিক আছে। এটা যদি এই শব্দটা বলতো, তাও আমি খুশি হইতাম। ঠিক আছে, বসো। তোমাদের আমি তাহলে ক্লাসে কি পড়ে আসলে আমি বুঝি না। এইগুলো কি খুব কঠিন প্রশ্ন একটা ভার্সিটি স্টুডেন্টের? তোমাদেরকে চা দিব? 2 কাপ চা না কফি? সামনে এসে বসো, ও এইদিকে এসে বসো। ক্লাসে তো এভাবে গিয়ে তুমি কথা বলতে পারো না। এটা মেইন লাইনে কেউ ঢুকাইতে পারবে ডিরেক্ট? হ্যাঁ, বাস্ট হয়ে যাবে কেন? হ্যাঁ দেখো, और 25 ভোল্ট ডিসি এসি কারেন্ট দিলে ফেটে যাবে, আর যদি 25 ভোল্টের বেশি ডিসি কারেন্ট দিই তাহলে ফেটে যাবে। তুমি চিনো রে, তুমি দেরি করলে কলম দিতে, তোমার তো ফাটাই ফেলবে ওই। সরি তো কোনো রিঅ্যাকশনই দেয় না। এটাই তো সমস্যা, দিলে তাতে দিতে হয়। ঠিক আছে, এদিকে সামনে আসো, এদিকে আসো, এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। আচ্ছা, কি জানি বললো, একটু আবার বলো তো কি লেখা আছে? এই ক্যাপাসিটরের রেটিং দেওয়া আছে, রেটিং হলো 25 ভোল্ট ডিসি। এটা একটা পোলারাইজড ক্যাপাসিটর, এতে যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড থাকে। আমাদের কাছে অন্য এক ধরনের ক্যাপাসিটর আছে যেগুলোকে আমরা যে নর্মাল ওইগুলোতে যে পোলারাইজেশন থাকে না, যে কোনো একভাবে লাগালেই হয়। এটাও পোলারাইজড ক্যাপাসিটর। এটার মান হলো, এটাও 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, আর এটাও 1000 মাইক্রোফ্যারাড। অন করছো? দুইটাই সেম ভ্যালু আর সেম ভোল্টেজ রেটিং। এটাকে যদি আমরা 25 ভোল্ট ডিসিতে লাগাই তাহলে কোনো সমস্যা হবে না, বাট ওভার 25 ভোল্ট দিলে এটা ফেটে যাবে। ফাটার কারণ হলো এটা 25 ভোল্টের বেশি নিতে পারবে না, এর থেকে বেশি চার্জ নিলে এটা ফেটে যাবে কোনো কারণে, ওভার ভোল্টের কারণে। আর এটা যেহেতু পোলারাইজ, সেহেতু আমরা ডিসি মেইন লাইনে দিতে পারবো না। ডিসি যদি 25 ভোল্ট হয় বা 25 ভোল্টের নিচে হয় তাহলে দিতে পারবো না, কারণ এখানে নেগেটিভ আর পজিটিভ সাইড দেওয়া আছে। যে এটা হলো নেগেটিভ সাইড আর এই সাইডটা হলো পজিটিভ সাইড, এখানে নেগেটিভ সাইন দেওয়া আছে। এখানে যে একটা 5 হবে একটা কম। হয়েছে বাবা, তুমি ওর বাবার নাম মায়ের নাম প্রশ্ন করছো, ওর নামই তুমি জানো না। হ্যাঁ, ছোট পা বড় পা হিসেবে আছে যে অনেক সুন্দর, থ্যাংক ইউ। সেটা আসলে অনেক কিছু জানে, ঠিক আছে। আচ্ছা, বেসিকলি মানে আমরা ডিরেক্ট বাবা মার কাছে চলে গেছি। আসো, লম্বা চড়া, তুমি একটু আসো, তুমি আসো। হ্যাঁ আসো আসো, হ্যাঁ চেয়ারটা নিয়ে আসো। এমন জিনিস দেখাবো যেন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। হ্যাঁ, শক্তিশালী কে আছে আর?
তুমি নাইম না? তোমার নাম সবুজ গেঞ্জি, নাইম না তোমার নাম? মাহাদি, চলে আসো। হ্যাঁ, সাইড দিয়ে বের হয়ে আসো। ওকে, পিঙ্ক পিঙ্ক, তুমি আসো চিকন করে। হ্যাঁ আসো মাহাদি, ওই চেয়ারটা নিয়ে আসো সামনে, সরি চেয়ারটা নিয়ে আসো। তোমাকে লাগবে না, তুমি সাইডে দাও, সমস্যা নেই। হ্যাঁ ওকে, ভালো করে দেখো। হ্যাঁ আসো, তুমি এখানে দাঁড়ো মাহাদি। হ্যাঁ, তুমি তুলে এভাবে করে ধরে রাখবো অনেকক্ষণ, যতক্ষণ পারো, 1 মিনিট। ঠিক আছে? ভাত খাইছো আজকে? আচ্ছা ঠিক আছে, এটা ধরো। না না, তুমি তুলে রাখো, তুমি পারো না তো আজকে শাস্তি। উঠাও এটা, ধরো, পারবা উঠাইতে? এখানে ধরো, এই যে এখানে ধরো, চেয়ার নিচে ধরো, ওয়েট ডিস্ট্রিবিউট করতে পারো না ফিজিক্স স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, তুলো, ওর মতো করে তুলো। পারবা তুলতে? ও তো ভাতই খায় না আজকে। হ্যাঁ ওকে, নাইস, এভাবে করে তুলে ধরো, 30 সেকেন্ডস। ওকে, ধরো ধরো ধরো। হ্যাঁ, তোমরা চাইলে একটা ছোট্ট একটা ভিডিও করতে পারো, এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, করো। ঠিক আছে? আচ্ছা দেখো, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, ও হলো গিয়ে C1, ও হলো গিয়ে C2, ও হলো গিয়ে প্লাস, ও হলো গিয়ে মাইনাস। কী হচ্ছে বলো তো? এটা হলো গিয়ে ক্যাপাসিটরের একটা পাত। মানে তোমরা যে বেসিকলি ব্যথা পাও না, এই জিনিসটা দেখতেছো, এর ভিতর কী থাকে জানো? এর ভিতরে 3টা পেপার থাকে। একটা পেপার হলো গিয়ে ফয়েল পেপার, ব্যথা পেও না বাবা, থাকতেছে, ঠিক আছে? একটা পেপার হলো গিয়ে ফয়েল পেপার, সেই ফয়েল পেপারকে মোড়ায় আরেকটা ফয়েল পেপার, তার মাঝখানে হলো গিয়ে একটা অদ্ভুত টাইপের পেপার, সেটা হলো গিয়ে আমি। সো এটা হলো গিয়ে প্লাস, আর এটা হলো গিয়ে মাইনাস, আর এই মাঝখানে আমি হলো গিয়ে প্লেট, যার নাম হলো গিয়ে ডাইইলেকট্রিক। বুঝতে পারতেছো? ডাইইলেকট্রিক। সো ডাইইলেকট্রিক এলিমেন্টগুলো কী কী? হয় তোমার প্লাস্টিক হবে, নাহলে বালু হবে, না হলে কাঠ হবে, না হলে তোমার কার্ডবোর্ড হবে। মানে এমন টাইপের মানে ম্যাটেরিয়াল যার মধ্যে ইলেকট্রন পাস হতে পারবে না। কারণ প্লাস মাইনাস একসাথে কী হয়? একটু আগে প্লাস মাইনাসের ব্যাখ্যা দিচ্ছিল কি, তুমি দিছিল না? আকর্ষণ করবে না তারা একই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে। সো তখন এরা জন্য একজনের কাছে না আসতে পারে ডিরেক্টলি, আমি সেই বাধা, তোমাদের বাধা কিন্তু আমি। হ্যাঁ, হ্যাঁ, এই প্লেট দুটোর মাঝখানে, তোমার সরি, তো প্লেটের মাঝখানে তো আমি সেই বাধা। সে কী করতেছে? আমার কাছে এদিকে আসো। হ্যাঁ, সো এই প্লেটটা আসলে এরকম ডিস্টেন্স থাকে। ওকে, রোলিং করায়, এটা আমরা খুলে দেখাবো একটু পরে। রোলিং করানোর পরে আলটিমেটলি হলো কি আমরা কী করি? চার্জটাকে স্টোর করতে পারি। সো দ্যাটস ওয়াই আমি একটা ক্যাপাসিটেন্সের মান পাই, যার ফলে আমরা পাই Q = C × V। সি হলো গিয়ে দ্য ক্যাপাসিটেন্স, আর এইখানে যে ভোল্টেজটা লেখা আছে সেই ভোল্টেজ। ওকে, তাহলে এই জিনিসটা আসলে কী কাজে লাগে আমাদের? একটু নামাও, তোমরা অনেক কষ্ট করছো, ওরা হয়তো তালি দাও, ও অনেক কষ্ট করেছে, ও কম খাইছে আজকে। হ্যাঁ, দেখো কি করছে, সেটা হলো গিয়ে, বসো বসো, লাগবে না কিছু। হ্যাঁ, বসে পড়ো। সো এখানে যেটা করছে, কেউ কাটতে পারবা সুন্দর করে? সোহান, হ্যাঁ ট্রাই করো। ভালোভাবে কাটতে পারতাম। নীল কাটো। হ্যাঁ, আমি আসি স্যার। কাটো কাটো, আসো কাটো। হাত কাটলে কিন্তু আমি যাই না, সাবধান, কিন্তু সোয়েপ করে। ঠিক আছে, ভালো করে কাটো, মাথাটা ছিল আগে একটা একটা করে। আচ্ছা, সো এখানে কি হয়, বেসিক্যালি তোমার একটা পানির ট্যাঙ্ক আছে না? পানির ট্যাঙ্কের মধ্যে তুমি ট্যাপটা খুলবা, পানি পড়বে, অফ করে দিবা, শেষ। ওকে, আচ্ছা, এই জিনিসটা তোমার ইনস্ট্যান্ট একটা সাপ্লাই হিসেবে কাজ করে, একটা ব্যাটারির মতো। খুব সম্ভবত তোমরা যে ফ্যান অন করছো না, ক্যাপাসিটর লাগাইছো না? আচ্ছা, ওইটা ক্যাপাসিটরের কাজ কি জানো? একটা ইনস্ট্যান্ট এনার্জি তোমার স্টোর করে, যখন সে পাওয়ার পায় তখন এই দুই প্লেটের মাঝখানে চার্জটাকে স্টোর করে রাখে। ওকে, যখন তুমি হলো গিয়ে পাওয়ার সে অফ হয়ে যায়, সে কিন্তু আবার হলো গিয়ে চার্জ নেওয়া অফ হয়ে যায়। ইনিশিয়ালি ফ্যানের মোটরটাকে পুশ করার জন্য একটা ইনস্ট্যান্ট ধাক্কা দেয়। হ্যাঁ, এবং সেটা একটা হাই অ্যামাউন্টের কারেন্ট, হাই ভোল্টেজে, ওই ভোল্টেজের মানটা দেওয়া আছে ক্যাপাসিটরের গায়ে। আমি কি বোঝাতে পারতেছি? ওই ভোল্টেজটা যদি তাকে তুমি ওই প্রদত্ত ভোল্টেজটা তুমি দিয়ে দাও, সাথে সাথে সেই পরিমাণ পুশ সে করতে পারবে, যার ফলে ফ্যানটা স্টার্ট হবে। এরপর তোমার ক্যাপাসিটরের দরকার নেই। বোঝা গেছে? ডিসির ক্ষেত্রে সেম জিনিস, ডিসি ক্ষেত্রে অন্যভাবে কাজ করে। এটা হলো গিয়ে মেনলি ফ্রিকোয়েন্সি না থাকলে 0 ভোল্ট, মানে 0 হিসেবে কাজ করে। তারপরে হলো গিয়ে তোমার বিভিন্ন রেজোনেন্সের ক্ষেত্রে তোমরা যখন আরও একটু উপরে যাবা, বিভিন্ন ফিল্টারের ক্ষেত্রে ক্যাপাসিটর কাজ করে। নয়েজ ক্লিয়ারেশন থেকে শুরু করে মানটাকে স্মুথ করার জন্য এবং রিপল ক্লিয়ার করার জন্য ক্যাপাসিটর দরকার। বোঝা গেছে? বাট মেইনলি এর কাজ হলো গিয়ে চার্জটাকে স্টোর করে রাখা।
যখন সে স্টোর করবে, যখন তোমার দরকার হবে তখন সে তোমাকে সময় মতো প্রোভাইড করবে। কি করতেছো? শেষ হয়েছে? হ্যাঁ, দাও দাও, একটা করে দেয়। আচ্ছা দাও, তুমি দাঁড়াও এখানে। তো বেসিক্যালি এটা ছিল একটা ফার্স্ট মোরগ। হ্যাঁ, এই মোরগটা জাস্ট আমরা খুললাম। তো এটা হলো গিয়ে সে একটা প্লেট বললাম না, মানে বেসিক্যালি ওই যে আমার আর ওকে নিয়ে পেঁচায়, আমাদেরকে ধরে পেঁচায়, তারপর হলো একটা সিলিন্ডারকে শেপের মধ্যে ঢুকাই দিচ্ছে, জাস্ট ইনসার্ট করে দিচ্ছে, আর কিছুই না। এই সেই সিলিন্ডারের শেপ। এখন ও যে মাইনাস, আমি বুঝবো কী হবে? প্লেট কি বাইরে থেকে বোঝা যায়? তো ওর পিছন দিয়ে একটা ঠ্যাং বাইর করে এটা হলো গিয়ে আমি বের করছি মাইনাস। আর ও যে প্লাস, আমি বুঝবো কী হয় বলো তো? ওই প্লেট থেকে একটা ঠ্যাং বের করে লম্বা একটা পাত আমি দিয়ে দিছি, দ্যাটস ওয়াই আমাকে প্লাস বলতেছি। কারণ ভিতরে তো প্লাস মানে জানি, বাইরে থেকে তো আমাদের বোঝার উপায় নাই। মোড়াই তো দিয়ে দিছি এখানে রোল করে, হ্যাঁ রোল করে, ব্যাস। এখন দেখো ও কাটবে, দেখো কী জিনিস বের, এটা কাটো বাবা, এত কেন খুলতেছো তুমি? এটা ফাটা, এটা খুলতে ইজি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে বুঝলা কোনটা ফাটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে। এখন আমরা জিনিস দেখাই তোমাদেরকে। টপিকের নাম লেখো ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স। আচ্ছা, এই যে দেখো ও যে প্লাস ছিল, তার মাঝখানে যে এই যে দুটো প্যারালাল প্লেট ছিল, প্যারালাল প্লেটের একটা মিনিমাম ডিস্টেন্সে রেখে আমার ইটা এখন ইউনিফর্ম আকারে পাস হবে, মানে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম থাকবে এবং সেটা প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। বুঝতে পারছো? সো এই ডাইলেকট্রিক ফিল্ডটা কখন ব্রেক করে আমাকে একটু বলো তো? মানে আমি কখন ব্রেক হয়ে যায়, মানে আমাকে ভেদ করে এ আর ওকে পাস করতে পারবে কখন বলো তো? যখন ভোল্টেজ বেশি হয়ে যাবে। যখন ভোল্টেজ বেশি হয়ে যাবে, মানে একটা মিনিমাম ভোল্টেজ যেটা রেটিং ভোল্টেজ দেওয়া আছে সেটা তাকে দেওয়া হবে। তখনই আমার যে এরিয়াটা আছে বা আমার যে পোর্শনটুকু আছে এটাকে ক্রস করে প্লাস থেকে মাইনাসে যাবে। তখনই সে কী করে বলো তো? চার্জ হওয়া শুরু করবে। বুঝতে পারছো? স্টোর হতে শুরু করবে। আর ডিসচার্জের সাথে কী হবে কেউ বলতে পারবে? মানে ক্যাপাসিটর ডিসচার্জ হবে কখন? হ্যাঁ, যখন এই যে কোনো ওই যে সোর্স থেকে পাওয়ার আসবে না তখন ডিসচার্জ হয়ে যাবে ইনস্ট্যান্টলি। আচ্ছা ইনস্ট্যান্ট যদি লোড থাকে, যদি এই যে হ্যাঁ ঠিকই বলছে রাসিফ, যদি কোনো লোড থাকে তখন ওই লোডের অ্যাক্রসে আমার যদি পাওয়ারটা অফ হয়ে যায় তখন ইনস্ট্যান্ট একটা হলো ব্যাকআপ দিবে। এখন বলতে পারো যে স্যার তাহলে ক্যাপাসিটর যদি ব্যাটারির ন্যায় কাজ করে তাহলে ব্যাটারির পার্সপেক্টিভ থেকে, মানে ব্যাটারির জায়গা থেকে আমরা কেন ক্যাপাসিটর ইউজ করতে পারি না? এ প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নে কাজ করতে গিয়ে মানে ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টরা একটা নতুন একটা ফর্ম আবিষ্কার করছে, তার নাম হলো কি সুপার ক্যাপাসিটর। ওকে, এরা এতটা পাওয়ারফুল যেটা দিয়ে তুমি হলো ব্যাটারির মতো অ্যাক্ট করাতে পারো, মানে প্রায় 3 মিনিট 4 মিনিট বা একটা মিনিমাম অ্যামাউন্ট টাইম পর্যন্ত তুমি তাকে দিয়ে হলো গিয়ে মানে ব্যাটারি নিয়ে কাজ করাতে পারবা। কিন্তু স্টিল নাও তুমি যদি হলো গিয়ে 1 ঘন্টা দিয়ে কোনো কিছু চালাতে চাও, ক্যাপাসিটর সেই সক্ষমতা এখন আসে নাই তোমাকে 1 ঘন্টা একটা ব্যাকআপ দিবে, যেটা একটা ব্যাটারি দিতে পারে। বোঝা গেছে? আচ্ছা, তো অনেকগুলো রেস্ট্রিকশন আছে, অনেকগুলো হলো গিয়ে তোমার কী বলে এটাকে ড্রব্যাকস আছে, যার জন্য হলো গিয়ে প্যারালাল প্লেটের অ্যাক্রসে তোমার ডিরেক্টলিভাবে করা যায় না। খাচ্ছে কেন? বেশি মুখ দিও না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, চেয়ারগুলো সোজা করে দিয়ে যাও। এই ক্যাপাসিটরের কনসেপ্টই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো কেন প্লাস লাগবে? এই কারণে বলছিলাম এটা ইনস্টাটা লাগবে, কারণ ব্যাগের ইনস্টাটা আছে। নিয়ে আসবা? তো উঠতেছো কেন? তুমি পারবা, আমার বিশ্বাস। হাতটা কেটো না খালি। হ্যাঁ করো, খাও না। ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, খারাপ কিছু নাই। ক্যাপাসিটরটা আগে ছোট থাকতো, রাতে একবার কামড় দিই, তোমার দেখেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে। আমি একটা কাজ করি, তোমাদেরকে একটু পাস করে দিই, হ্যাঁ? দেখতে থাকো। পাস করে দিব? হ্যাঁ, দেখে পাস করে দাও। ভালো করে দেখো ভোল্টেজ কতটা বলো, তারপরে কত ফ্যারাড এটা। আচ্ছা, গায়ে দেখো ভালো করে, ওই যে ভোল্টেজ রেটিং লেখা আছে, তারপরে এরকম একটা দাগ দেওয়া আছে, হ্যাঁ? ওই দাগ মানে হলো কি মাইনাস। দেখে তুমি বুঝতে পারবা যে হুইচ পোর্শন ইজ মাইনাস অ্যান্ড হুইচ পোর্শন ইজ প্লাস। কোনো সময় ওই দ্বন্দ্ব দেখে বুঝো না যে এটা কোনটা হলো গিয়ে প্লাস মাইনাস, ওটাতে বোঝা যায়, বাট গায়ে লেখা থাকে। দেখো একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে? সার্কিট থেকে খোলার সময় তো ওই যে দেখার পাইছে
ওদেরকে দাও। যে কোনো প্রজেক্টে এটা কাজে লাগে, দুইটা প্রজেক্টে। ওই যে মাইক্রোফ্যারাড দেখা আছে না, তুমি বাইরে থেকে সাইড দিয়ে কাটলে তো হয়ে যায়। কেন কাটবে না? দাও। এটা 1 মাইক্রোফ্যারাড। এটা অনেক ছোট একটা মান, যে কারণে এটা অনেক কম সময়, মানে কাটছে? নিচে কাটছে? এই মাইক্রোফ্যারাড না না তোমরা দেখো, হ্যাঁ 50 করে তোমরা দেখছো ক্যাপাসিটর? এখন দেখে কি প্লাস মাইনাস চিনতে পারবা ক্যাপাসিটরের? হয়েছে না? আস্তে সাবধান। ওইটা রেডি কত ছিল? 1600 কিলোভোল্ট, 16,000 ভোল্ট পর্যন্ত, না 1600 ভোল্ট পর্যন্ত দিতে পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাসিফ বসো। ওকে, ওগুলো জড়তা বলো না, জড়তার কারণে। সি হলো গিয়ে আমার ক্যাপাসিটেন্স, কি হলো গিয়ে হাউ মাচ চার্জ ইট উইল এনার্জি, আই মিন ইট উইল স্টোর, আর ভি হলো গিয়ে ভোল্টেজ। ঠিক আছে, ওকে। তো এটাকে আমরা প্রকাশ করি ক্যাপাসিটেন্সকে এফ দিয়ে, ফ্যারাডে দিয়ে। নর্মালি দেখবা যে এনএফ, মাইক্রো এফ এগুলো লেখা থাকে, নর্মালি এফ লেখা থাকে না। 1 ফ্যারাডের মান অনেক। ঠিক আছে, পারছো? থ্যাংক ইউ। অনেক কষ্ট করে বের করছে। শুধু ইন্ডিকেটরতে বের করাটা। হুম। আচ্ছা, একটু ভালো করে একটু ক্লোজ করো, ক্লোজ লুক আসো সবাই, একটু ভালো করে দেখো। আচ্ছা, এতক্ষণ ধরে ও যেটা খুললো সেটা হলো কি একটা শেল ছিল, এটা হলো কি সিলিন্ড্রিকাল শেল, যেটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারছো? এটা ছিল শেল, একটু আমি বললাম না, এটা বাইরের খোলস, মানে ওকে, আমাকে আর হলো গিয়ে মাহাদিকে একসাথে যদি পেঁচায় রাখো আর কি। আচ্ছা, সো চার্জটা এখানে স্টোর থাকে আলটিমেটলি। মেইন জায়গা হলো গিয়ে এটা, ভালো করে লক্ষ্য করো। কখনো খোলা দেখছো ক্যাপাসিটরের আগে? কই যাচ্ছ তুমি? দেখে যাও, তারপর ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমি কিন্তু ক্যাপাসিটর খুলে ফেলছি। ওকে, ভালো করে লক্ষ্য করে এদিকে আসো। আমি বলতে পারো, স্যার আপনি আমাকে কি উল্টাপাল্টা কথা বললেন, আমি তো একটা প্লেট দেখতেছি, তাই না? আচ্ছা, দেখাচ্ছি তোমাকে, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো, দেখো তো আমি যা বললাম তাকে মিলছে? দেখো তো আমি যা বললাম তাকে মিলছে? ব্যাটারিতে তো সেম থাকে না, ব্যাটারিতে দুইটা এই যে ওকে। আচ্ছা, এইটা হলো গিয়ে সেই ডাইরেক্ট এলিমেন্ট, চাইলে ধরতে পারো হালকা করে টাচ করে। কাগজটা তো আপনি হ্যাঁ, কাগজটা আমি দেখো, নরমাল একটা কাপড় বুঝতে পারছো? ইনসুলেটর, এর মধ্যে দিয়ে চার্জ সহজে পাস হবে না। ওকে, কিন্তু ব্যারিয়ারটা এমনভাবে বাড়ানো একটা মিনিমাম রেঞ্জে, যাতে হলো গিয়ে আমি একে এই পরিমাণ ভোল্টেজ দিয়ে চার্জ করতে পারি এবং পাওয়ার অফ করলে আবার ডিসচার্জ করতে পারে। বুঝতে পারছো?
এই যে আসল জিনিস, ভালো করে লক্ষ্য করে দেখো। এখন কোনটা পজিটিভ কোন নেগেটিভ আমি জানবো কীভাবে? আমার পক্ষে পজিটিভ আর নেগেটিভ জানা সম্ভব না। সো এই সেই দ্বন্দ্ব দুইটা যেটা আমরা কই গেল, এটা খুঁজছো না? এই যে বাইরে থেকে দেখি, নাসিম একটু আসো তোমার সাথে, একটু ধরে থাকো। হ্যাঁ, এই যে বাইরে থেকে যে দুটো দ্বন্দ্ব দেখতেছি না, যে কোনটা চার্জ মানে কোনটা প্লাস কোনটা মাইনাস, এই সে আমার দ্বন্দ্ব যেটা দিয়ে আমি বুঝতে পারবো। এই যে দেখো এখান থেকে দেখছো, এই যে মাথাটা, এটা হলো গিয়ে আরেকটা ডিফারেন্ট প্লেট, শেষ। ওকে, তার মানে ডাবল লেয়ার ইনসুলেশন করা হয়, একটা হলো গিয়ে প্লাসের জন্য, একটা হলো গিয়ে মাইনাসের জন্য, দুটাকে মার্চ করে একটা ইনসুলেশন লেয়ার। এখানে কি ম্যাটেরিয়াল সেমই থাকে দুইটা? হ্যাঁ, দুটো একই ম্যাটেরিয়াল। কিন্তু প্লাস কোনটা হবে মাইনাস কোনটা হবে এটা ডিফারেনশিয়েট করে কিভাবে? কোথায়? এটা যে বানাইছে সে তো জানে যে কোনটা প্লাস। না স্যার, মানে লেন্থের দিক দিয়ে এটা প্লাস, দুটাই সেম, খালি এটা প্লাস ম্যাটেরিয়াল, একটা মাইনাস ম্যাটেরিয়াল। ওকে, মানে ম্যাটেরিয়াল সেম কিন্তু একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে। এই দেখো আমি আসো বুঝাচ্ছি তোমাকে প্লাস মাইনাস কেমন, এদিকে আসো বুঝাই দিচ্ছি। এই দেখো, এটা হলো গিয়ে ডাইলেকট্রিক এলিমেন্ট, তাই না? আচ্ছা, এটা ধরে দেখো তো, এটা কি এখান বাইরে থেকে? এটা অ্যালুমিনিয়াম শিট না? অ্যালুমিনিয়াম। এটা দেখো তো একই রকম না, এটা এটা ওরকম না, তাহলে এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা। দেখি ওদেরকে বুঝাই ভালো করে দেখো। ওই যে ব্যাটারি দেখো এটা চকচক করতেছে। হ্যাঁ, এটা দেখো প্লাস্টিকের মতো, দেখছো? তোমরা দেখো পিছনে ধরে দেখো, এটা প্লাস্টিকের মতো। ওকে, তার মানে এটা হলো গিয়ে প্লাস আর ওটা হলো গিয়ে মাইনাস। তুমি বুঝতে পারতেছো? তুমি দেখতে পারো ধরে। ইউনিফর্ম এই জন্যে কারণ আমার সেম পরিমাণ ডাইলেকট্রিক এলিমেন্ট সেম পরিমাণ লেন্থে সেম পরিমাণে পাঠানো হচ্ছে, ঠিক আছে? নাহলে তুমি ওই ভোল্টেজে ভাবে করে কাজ করতে পারবো না আলটিমেটলি। হ্যাঁ, কি জীবনে দেখছো এভাবে কখনো? এটা ইলেকট্রিক্যাল সার্কিটও তুমি দেখতে পারবে না। না থাক, আমি ফেলে দেবো, লাগবে না। দাও একটু হাতটা ধুয়ে নিও ল্যাব ক্লাস শেষে। হ্যাঁ, ঠিক আছে, একটু পাস করে দাও। স্যার এটা ইলেকট্রিক ওয়েল না? হ্যাঁ, ওই যে ট্রান্সফর্মার মধ্যে একটা অয়েল যে থাকে, ওইটা তো অনেক কাজের ওই জন্য তো খুবই 2-3 ফোঁটা দেয় জাস্ট এটাকে মানে ভেজা রাখার জন্য আর কি। তুমি ধরছো? এই তুমি দেখছো? দেখো, বোঝা গেছে? আচ্ছা, সো বেসিক্যালি এখানে আমার উদ্দেশ্য ছিল যে ক্যাপাসিটরের মেইন জিনিসটা বোঝানো, আর এটার রেসপেক্টে এখানে একটা চার্জিং এবং ডিসচার্জিং কার্ভ আছে। সো যখন সে চার্জ হয় তখন সে আলটিমেটলি উপরের দিকে ওঠে, মানে যেটা বেসিক কার্ভ আর কি। হ্যাঁ, টাইমের রেসপেক্টে। সো এটা তোমরা আরএসসি সার্কিট যখন পড়বা, হ্যাঁ, তো আরএসসি সার্কিটের সাথে এটা তুমি মিল পাবা। আজকে আমি একটু ল্যাবে ডেমনস্ট্রেশন দেখাবো আরএসসি সার্কিটের। ওকে, সো এটা মিল পাবা। আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাও দেখাতে পারি। ওকে, আর যখন ডিসচার্জ হবে তখন হলো একটা টপ পয়েন্ট থেকে সাথে খুবই একদম ইনস্ট্যান্টানিয়াস মুভমেন্টে ডিসচার্জ হয়ে যায়। দেখো উইদিন 5 সেকেন্ড ধাপ করে চাষে নেমে যায়। তার মানে এর থেকে তুমি বেশিক্ষণ ব্যাকআপ পাবা না, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে ব্যাকআপ পাবা। আমি বুঝাতে পারতেছি? ওকে, আর এখানে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলার রেসপেক্টে তুমি একটু প্র্যাকটিস করে নিও। ক্যাপাসিট্যান্সের একটা ফর্মুলা, সেটা হলো গিয়ে কে এপসিলন নট এ টাইমস ডি, এ ডিভাইড বাই ডি। সো এটার রেসপেক্টে তুমি হলো গিয়ে চার্জ এবং এনার্জি ফর্মুলাতে বসাতে পারবা। এটা তোমরা ইন্টারে পড়ে আসছো, আমি এদিকে বেসিক আর গেলাম না, কারণ যে জিনিস তোমরা জানো না সেই জিনিসটা আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। হ্যাঁ, আচ্ছা, সো ক্যাপাসিটর কম্বাইন করলে যেটা হয়, নর্মালি আমরা কি করছি বলো তো? দাও তো প্লেটগুলো এখানে। আরেকটা কোথায়? কষ্ট করে হাতটা ধুয়ে নিও। হ্যাঁ, আচ্ছা, নর্মালি তোমরা কী করছো বলো তো? যখন তুল্য রোধ বের করতে গেছো, সো যখন দুইটা রেজিস্ট্যান্স ভাবে করে থাকে R1 আর R2, কী করো? R1 প্লাস R2 যোগ করে দাও না? সো এখানে যদি একটা ক্যাপাসিটর থাকে সিরিজে, সো বেসিক্যালি হবে 1/C1 প্লাস 1/C2। বোঝা গেছে? মানে রেজিস্ট্যান্সের উল্টাটা হলো কি ক্যাপাসিট্যান্সের কাজ। আর যখন হলো কি তারা প্যারালাল থাকবে তখন বেসিক্যালি C1 আর C2 যোগ হবে। ক্লিয়ার? তা আমি যদি ডিফারেন্ট মান বসাই দিই, মানে বলে দিই যে 220 ভোল্ট কত, ধরো 20 মাইক্রোফ্যারাডে,
220 ভোল্ট বা হলো গিয়ে 10 মাইক্রোফ্যারাড এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মান দিই, তোমরা কি তুল্য ধারকত্ব বের করতে পারবা না? পারবা কি না বলো? কম্বাইনিং ক্যাপাসিটেন্সের মান বের করতে পারবো না? আচ্ছা, এগুলো দিব আর কি। হ্যাঁ, বলো না যে স্যার এগুলো করার নাই কেন। ওকে, আচ্ছা। আর ক্যাপাসিটর কোথায় ইউজ হয় না তুমি আমাকে বলো। বেস্ট এক্সাম্পল হলো গিয়ে তুমি যে মোবাইল ফোন ইউজ করতেছো না, মোবাইল ফোন একটা ডিসপ্লে দাও, যেমন একটা লম্বা মোবাইল ফোন দাও, কার ডিসপ্লে লম্বা ফোনের? দাও, তোমারটাই দাও। আচ্ছা, ভালো করে দেখো, এই যে মোবাইল ফোনটা আছে না, সো মোবাইল ফোনে কী হয় তুমি জানো? এই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে তুমি কীভাবে আঙ্গুল ইউজ করো, মানে আঙ্গুল দিয়ে কীভাবে চলো ডিসপ্লেতে, এটা জানো? সো বেসিক্যালি এটা হলো ক্যাপাসিটেন্সের কনসেপ্ট। ওকে, তুমি ধারকত্বের একটা পার্ট, ওর ভিতরের পার্ট একটা, ডিসপ্লে হলো আরেকটা পার্ট। সো তুমি যখন টাচ করতেছো তখন হলো গিয়ে বেসিক্যালি তার আধান নিয়ে খেলাধুলা করতেছো, মুভ করো, এদিক পাঠাও ওইদিক পাঠাও, এমনে করো এই করো। সো ওই চার্জের রেসপেক্টে তোমার আঙ্গুলের যে চার্জ আছে, সো এটা হলো গিয়ে ডাইইলেকট্রিক প্লেটের এক সাইড হিসেবে কাজ করে, ধাতব পার্ট বা হলো গিয়ে তোমার নেগেটিভ পার্ট, আর এ হলো গিয়ে তোমার আরেকটা পার্ট হিসেবে কাজ করে। আর স্ক্রিনের উপরে মানে বিহাইন্ড দ্য যে চার্জগুলো আছে ওটা হলো ক্যাপাসিট্যান্স আকারে কাজ করে। সো তুমি মোবাইল ফোনটাকে পুরো দেখো, এখানে লিখছে মনে টাচ স্ক্রিন, ইউর ফিঙ্গার চেঞ্জ দ্য লোকাল ক্যাপাসিট্যান্স, দ্যাটস হাউ ট্যাপ রেজিস্টার। সো বেসিক্যালি তোমার এই যে ট্যাপ রেজিস্টারের যে কনসেপ্টটা আছে সেটা হলো গিয়ে তুমি টাচ করলে ও ক্যাপাসিট্যান্স নিয়ে চার্জগুলোকে মুভ করা শুরু করবে, বুঝতে পারছো? সো ভিতরেরটা হলো গিয়ে সেই একটা ব্যারিয়ার বা মাইনাস, এটা হলো গিয়ে সেই ক্যাপাসিট্যান্সের লেয়ার, আর তুমি হলো গিয়ে ক্যাপাসিট্যান্সের আরেকটা পার্ট। বোঝা গেছে? এই আর কি, এভাবে করে তুমি আলটিমেটলি মোবাইল ফোন স্ক্রিন টাচের মাধ্যমে তুমি স্যাপ বের করতে পারো। এখানে তো ক্যাপাসিটর নাই, মানে ক্যাপাসিটর কনসেপ্টটা হলো এখান থেকে আসছে আর কি, মানে এটার হলো গিয়ে কোর একটা মানে রিজন যেখানে হলো ক্যাপাসিটর কনসেপ্ট এখানে কাজে লাগে। ক্যাপাসিটর তো সবসময় এমন না যে সিলিন্ডার সেই মধ্যে থাকবে, তাই না? ওই প্লেটটাকে যদি তুমি এখানে বিছায় দাও, যদি দুইটা তার নিয়ে আসো, তুমি কি তাকে চার্জার ডিসচার্জ করতে পারবা না? অবশ্যই পারবা, কিন্তু কিছু নিয়ম আছে। যেমন হলো গিয়ে ওখানে লেখা আছে দেখো 110 ডিগ্রি সেলসিয়াস, বা হলো গিয়ে কোনোটা মানে 25 ডিগ্রি সেলসিয়াস, কারোটা 220 ভোল্ট। তো ওইটা তখনই অ্যাকুরেট হবে যখন হলো গিয়ে সে একটা ফিক্সড এনভায়রনমেন্টের মধ্যে থাকবে। তো খুলে রাখলে তো ফিক্সড এনভায়রনমেন্ট থাকবে না, কিন্তু এখানের মধ্যে সে ফিক্সড এনভায়রনমেন্টে রাখা হয়েছে তাকে। বোঝা গেছে? দ্যাটস ওয়াই স্ক্রিনের উপরে তুমি যদি টাচ করো তখন হলো গিয়ে সে ক্যাপাসিটর কনসেপ্টে কাজে লাগে, এটা কাজ করে। ওকে, ডিফিব্রিলেটর কাজ করে, সুপার ক্যাপাসিটর একটা পয়েন্ট বললাম, এগুলো কাজ করে। পুরো কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিব, মানে আমি বলবো না যেগুলো লেখো, আমি বলতে পারি যে টাচ স্ক্রিনে কীভাবে ক্যাপাসিটর কনসেপ্টে কাজ করে, হ্যাঁ, বা হলো গিয়ে ডিফ্যাব্রিলেটরে কীভাবে কাজ করে। যে জিনিসটা বাদ দিবা পরীক্ষা ওটাই আসবে, এটা বুঝাই দিলাম আর কি, ঠিক আছে? তো বাদ দেওয়ার মতো কোনো কিছুই নেই। স্লাইডটা খুবই সফিস্টিকেটেড, খুবই কম্প্যাক্ট এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। জাস্ট 2-3 বার পড়লেই হয়, বাকি ম্যাথগুলো তো আমি ক্লাসে করেই দিছি বা বলেই দিছি, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ম্যাথগুলো তুমি এমনি পারবে। এখানে কিছু খুবই সিম্পল কিছু ম্যাথ আছে, কিউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, হ্যাঁ হাফ সি ভি স্কোয়ার, কিউ ইজ ইকুয়াল টু সি ভি, হ্যাঁ ফ্যারাডের ম্যাথ, প্যারালাল সিরিজ ক্যাপাসিটর ম্যাথ আছে, খুবই সিম্পল ম্যাথ আছে। ওকে, আচ্ছা, গ্রেডিয়েন্ট, লাপ্লাস আর পয়জন এগুলো আমি রিডিং করব, সম্ভবত পরীক্ষায় হ্যাঁ দিব, পয়জনটা হয়তো দিব না, কিন্তু গ্রেডিয়েন্ট আর লাপ্লাসটা দিব, ঠিক আছে? অ্যাডভান্স ইলেকট্রিস্টেটের কিছু জিনিসপত্র আছে, এখান থেকে না দেওয়ার চেষ্টা করব, কনসেপ্টটা তোমাদের একটু ধারণা দেব। সোজা সোজা এগুলো সব, এগুলো তো আরও সোজা, এগুলো তো পড়ছে তোমরা, ঠিক আছে? আজকের জন্য এখানেই, 1টা বাজে, আমরা ইনশাল্লাহ কয়টা 2টার দিকে আর কি শুরু করব, হ্যাঁ? আর একজন যেও, ঠিক আছে? একটু কষ্ট করে 1জন বা 2জন গিয়ে একটু হাতে হাতে এখানে নিয়ে আসো সাবধানে। আমি যেগুলো আছে এগুলো হলো গিয়ে ধরো বাইকে বা কোনো কিছুতে নিয়ে আসবো আর কি সাথে করে, এরকম। টিচার স্টোরি আছে সব, এই যে হাসিব যাবে মনে হয়, ওর সাথে যেও। হাসিব একটু গিয়ে কষ্ট করে আর কি রিক্সা নিয়ে আসতে পারো, তোমার জন্য সুবিধা হবে, রিক্সা নিয়ে এসো, ঠিক আছে? একজনকে নিয়ে যাও সাথে, হ্যাঁ অফ করে দাও।